নমস্কার, লার্ন উইথ অরিন্দম ইউটিউব চ্যানেলের আরও একটি বাংলা ব্যাকরণ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা বাংলা ব্যাকরণের পদের প্রকারভেদ সম্পর্কে জানব। এই পাঠ থেকে আমরা যেগুলো শিখব সেটা হচ্ছে পদের শ্রেণীবিভাগ এবং বিভিন্ন পদের পরিচয়। পদের শ্রেণীবিভাগ বলতে পদ কথার সাধারণ অর্থ হলো পা। আমরা সকলেই জানি যে পদ কথার সাধারণ অর্থ পা, কিন্তু ব্যাকরণে পদ হলো বাক্যে ব্যবহৃত শব্দ বা বিভক্তিযুক্ত শব্দ। প্রথমে কি বলছে দেখো, গ্রীষ্মের ছুটিতে বাড়ি এসেছি। এই বাক্যে প্রতিটি শব্দই এক একটি পদ, অর্থাৎ এই যে গ্রীষ্মের ছুটিতে বাড়ি এসেছি, চারটে যে এই বাক্যটাতে চারটে যে শব্দ রয়েছে প্রতিটি কিন্তু এক একটি পদ। তাই আমরা বলতে পারি বাক্য গঠিত হয় পদ দিয়ে। বাক্য গঠিত হয় সাধারণত পদ দিয়ে। বাংলা ভাষায় পদগুলি প্রধানত দুই প্রকার। বাংলা ভাষায় পদগুলি কয় প্রকার? দুই প্রকার। এক হচ্ছে নামপদ, দুই হচ্ছে ক্রিয়াপদ। নামপদ আর ক্রিয়াপদ। তাহলে বাংলা ভাষায় পদ সাধারণত কয় প্রকার? দুই প্রকার। কি না? তো নামপদ আর ক্রিয়াপদ। এবার আমরা জানবো যে নামপদ কাকে বলে। কোনো কিছু নাম পরিচয় বোঝালে তাকে বলবো নামপদ। যখন আমরা কোনো কিছুর পরিচয় বোঝাবো নাম দ্বারা, সেটার কোনো কিছুর নাম বা কোনো কিছু পরিচয়, সেটাকে বলা হচ্ছে নামপদ। আর যে পদের দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা, আছে অর্থে বোঝায় তাকে বলে ক্রিয়াপদ। অর্থাৎ যে পদের দ্বারা যখন আমরা কোনো কিছুকে, কোনো কাজ করা, কিছু হওয়া বা কোনো কিছুকে থাকা বোঝাবো, তখন তাকে বলে ক্রিয়াপদ। এবার নামপদকে আবার চার ভাগে ভাগ করা হয়। কি কি? না তো বিশেষ্য, সর্বনাম, বিশেষণ আর অব্যয়। নামপদকে কয় ভাগে ভাগ করা হয়? না তো চার ভাগে ভাগ করা হয়। বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয়। সব মিলিয়ে কিন্তু পদ সব মিলিয়ে হয় পাঁচ প্রকার। পদ সব মিলিয়ে কয় ভাগে ভাগ করা হয়? পাঁচ ভাগে। কি কি সেটা আমরা জানবো। দেখো, সব মিলিয়ে পদ হচ্ছে পাঁচ প্রকার। না তো কি? বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয় এবং ক্রিয়াপদ। সব মিলিয়ে পদ পাঁচ প্রকার: বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয় এবং ক্রিয়াপদ। আমরা বিশেষ্য পদ সম্পর্কে জানব। কি বলছে দেখো, আমাদের প্রিয় কবি নজরুল ইসলাম। এই বাক্যে নজরুল একজন ব্যক্তির নাম আর কবি হলো তার পরিচয়। এখানে নজরুল এবং কবি এ দুটি নামপদ বা বিশেষভাবে বলতে গেলে বিশেষ্য পদ। তাহলে কি বিশেষ্য পদ কি? দেখো, আমাদের প্রিয় কবি নজরুল ইসলাম। এই বাক্যে নজরুল একজন ব্যক্তির নাম আর কবি হলো তার পরিচয়। এখানে নজরুল এবং কবি এই দুটো নামপদ বা বিশেষভাবে বলতে গেলে বিশেষ্য পদ। বিশেষ্য পদের সংখ্যা কি? যে পদের দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে বলে বিশেষ্য পদ। যে পদের দ্বারা কোনো কিছু নাম বোঝাবে, যখনই কোনো কিছু নাম বোঝাবে সেটাকে আমরা বলবো বিশেষ্য পদ। এরকম বিশেষ্য পদের আরও কিছু উদাহরণ দেখো। উদাহরণ কি বলছে দেখো, বিশেষ একজন লোকের নাম বোঝাতে পারে, যেমন রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, শচীন, সৌরভ, রাহুল, রহমত, আয়েশা, সানিয়া, সুচিত্রা, অহন, অস্মি ইত্যাদি। যে কোনো নাম বোঝাতে পারে, সেটা হয়ে যাবে একটা বিশেষ্য পদ। বিশেষ একটি স্থানের নাম বোঝাতে পারে, যেমন কলকাতা, দিল্লি, মুম্বাই, মস্কো, লন্ডন, ভারত, আমেরিকা, চীন, জাপান, পাকিস্তান, বাংলাদেশ ইত্যাদি। বিশেষ কোনো একটা স্থানের নাম বোঝাতে পারে, কিন্তু সেটা নাম হতে হবে। বিশেষ একটি বই, নদী, পর্বত, সমুদ্র ইত্যাদির নাম বোঝাতে পারে, যেমন বইয়ের নাম বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, কোরআন, বাইবেল ইত্যাদি। পর্বতের নাম হিমালয়, বিন্ধ্য, নীলগিরি, আরাবল্লী ইত্যাদি। সমুদ্রের নাম বঙ্গোপসাগর, আরব সাগর, প্রশান্ত মহাসাগর ইত্যাদি। নদ বা নদীর নাম গঙ্গা, যমুনা, পদ্মা, কাবেরী, সিন্ধু, ব্রহ্মপুত্র, দামোদর ইত্যাদি। কোনো প্রাণীর সাধারণ নাম বা জাতির নাম মানুষ, কুকুর, বাঘ, গরু, ঘোড়া, পাখি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান ইত্যাদি। কোনো বস্তুর, প্রাকৃতিক বস্তুর বা স্থানের সাধারণ নাম বোঝাতে পারে, যেমন চাল, ডাল, লোহা, সোনা, গাছ, নদী, পর্বত, সমুদ্র, গ্রাম, শহর ইত্যাদি। ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিগত নাম বোঝাতে পারে, যেমন শ্রেণী, সভা, সমিতি, সংঘ, জনতা, সেনাদল, নৌবহর, ঝাঁক, পাল, দল ইত্যাদি। কোনো দোষের, গুণের, ভাবের বা অবস্থার নাম বোঝাতে পারে, যেমন দয়া, ক্ষমা, করুণা, ঘৃণা, নিষ্ঠুরতা, কৃপণতা, দুঃখ, সুখ, রোগ, শোক, আনন্দ, বেদনা, শৈশব, যৌবন, স্বাস্থ্য, সৌন্দর্য, দুষ্টামি, ফাজলামি, কুড়েমি ইত্যাদি। তাহলে এইগুলি যখন বোঝাবে তখন সেটা আমার কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে বিশেষ্য পদ। সেটা হয়ে যাবে বিশেষ্য পদ। তাহলে বিশেষ্য পদ সম্পর্কে আমরা কি জানলাম? যে পদের দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে বলে বিশেষ্য পদ। যে পদের দ্বারা কোনো কিছু, যা কিছু নাম বোঝাতে পারে সেগুলো তাকেই বলছে বিশেষ্য পদ। এই গেল বিশেষ্য পদের সংজ্ঞা।
বিশেষ্য পদের মধ্যে আরও একটি কোনো কাজের নাম, যদি কোনো কাজের নাম বোঝায়, কাজ করা না কিন্তু কোনো কাজের নাম বোঝাতে পারে, যেমন খাওয়া, শোয়া, পড়া, লেখাপড়া, বাঁচন, মরণ, ভোজন, শয়ন, শ্রবণ, দর্শন ইত্যাদি, এগুলি কিন্তু বিশেষ্য পদের মধ্যে পড়ছে। বেশ, এবার আমরা সর্বনাম পদে যাব। সর্বনাম পদ কি না, তো দেখো, এটা আমার কলম, এই যে ছেলেটা বলছে এটা আমার কলম, এই ছেলেটা মেয়েটিকে বলছে যে ওটি তোমার কলম। উপরে ছবিতে দেখা যাচ্ছে যে এটি আমার কলম আর ওটি তোমার কলম লেখা আছে। তার মধ্যে আমার ও তোমার, একটি ছেলের ও একটি মেয়ের, অর্থাৎ দুজন ব্যক্তির নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। আর আমার ও তোমার হলো সর্বনাম পদ। তাহলে আমার ও তোমার হলো সর্বনাম পদ। সর্বনাম কথাটির অর্থ সকলের নাম, অর্থাৎ রাম, রহিম, রেবা, রাবেয়া সকলে নিজের নামের বদলে ব্যবহার করে আমি বা আমার সর্বনাম পদটি। তেমনি অন্য কারো নামের বদলে ব্যবহার করা হয় তুমি বা তোমার সর্বনাম পদ। আবার আমি বা তুমি ছাড়া অন্য কারো নামের পরিবর্তে সে, তিনি, তারা ইত্যাদি ব্যবহার করা হয়। যদি বলা হয় শবনম ভালো মেয়ে, শবনম রোজ স্কুলে যায়, শবনম সবাইকে ভালোবাসে, তাহলে শুনতে ভালো লাগে না। কিন্তু প্রথমে শবনম রেখে দিয়ে পরের বাক্য যদি বলা হয় সে রোজ স্কুলে যায়, সে সবাইকে ভালোবাসে, তাহলে শুনতে ভালো লাগে। এখানে শবনমের বদলে সে হলো সর্বনাম। তাহলে কোনো একটা নাম, কোনো একটা কিছু লেখার সময় বা কারোর সম্পর্কে বলার সময় কোনো একটা নাম নিয়ে সে নামটা বারবার না বলে যদি আমরা তার পরিবর্তে সে বা আমি, তুমি এগুলো ব্যবহার করি, তাহলে সেটা হয়ে গেছে সর্বনাম। তাহলে সর্বনাম পদের সংজ্ঞা আমরা কি বলবো? বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে বলে সর্বনাম পদ। বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে বলে সর্বনাম পদ। এগুলি ব্যক্তি, বস্তু বা অনির্দেশক কারোর বদলে বসতে পারে। আবার প্রশ্ন করার সময় কে, কাকে ইত্যাদিও হতে পারে। ঠিক ব্যক্তির বদলে যখন আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, তিনি, তারা, আমাকে, আমাদিগকে, তোমাকে, তোমাদিগকে, তাকে, তাদিগকে, তাকে, তাহাদিগকে, আমার, আমাদের, তোমার, তোমাদের, তার, তাদের, তার, তাদের, ইনি, উনি। বস্তুর বদলে এই, ওই, এটা, ওটা, ইহা, উহা, যাহা, যা, তা, তাহা, তা ইত্যাদি। অনির্দেশক কারোর বদলে কেউ, কারা, কেহ ইত্যাদি। তাহলে সর্বনাম পদের সঙ্গে আমরা কি জানলাম? যে বিশেষ্যর পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে বলে সর্বনাম পদ। এগুলি ব্যক্তি, বস্তু বা অনির্দেশক কারোর বদলে বসতে পারে। এই হচ্ছে সর্বনাম পদের সংজ্ঞা। আরও দেখো, একের বেশি নাম, নামের বদলে সবাই, সকলে, উভয় ইত্যাদি। প্রশ্ন করার সময় কে, কাহাকে, কাকে, কাহারা, কারা, কি ইত্যাদি। সম্বন্ধ বোঝাতে যে, যা, যারা, তা, তারা ইত্যাদি। তাহলে এগুলি যখন বোঝাবে তখন কি হয়ে যাবে না, তো সর্বনাম পদ ব্যবহৃত হবে। এবার বিশেষণ পদ। বিশেষণ পদ কি? বিশেষণ পদ, উপরে দেখো তিনটে ছবি রয়েছে, একটা ফুলের ছবি, একটা টিয়া পাখির ছবি, একটা ছেলে দৌড়চ্ছে ছবি। উপরের প্রথম ছবিতে দেখা যাচ্ছে সবুজ পাতা, অর্থাৎ এই যে পাতাগুলো এখানে সবুজ, ঠিক আছে, এটা সাদা কালো বলে হয়তো বোঝা যাচ্ছে না। আর আর লাল গোলাপ, পাতার রং বোঝাতে সবুজ, ফুলের রং বোঝাতে লাল শব্দটি ব্যবহার করা হয়েছে। সবুজ পদটি হলো পাতার বিশেষণ, লাল পদটি হলো ফুলের বিশেষণ। পাশের ছবিতে দেখা যাচ্ছে একটি সুন্দর পাখি, এখানে সুন্দর পদটি হলো পাখির বিশেষণ। তৃতীয় ছবিতে দেখা যাচ্ছে একটি ছেলে খুব জোরে দৌড়াচ্ছে, ছেলেটি কিভাবে দৌড়াচ্ছে তা বোঝাতে খুব জোরে শব্দ দুটি ব্যবহৃত হয়েছে। এটি একটি ক্রিয়াপদের, অর্থাৎ একটি কাজের অবস্থা বোঝাচ্ছে, তাই জোরে হলো একটি ক্রিয়াপদের বিশেষণ আর খুব হলো জোরে ক্রিয়া বিশেষণের বিশেষণ। তাহলে বিশেষণ পদের সঙ্গে আমরা কি বলবো? যে পদ কোনো বিশেষ্য, সর্বনাম, অন্য কোনো বিশেষণ ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকেই বলে বিশেষণ পদ। অর্থাৎ যে পদের দ্বারা বিশেষ্য, সর্বনাম, অন্য কোনো বিশেষণ ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে বলে বিশেষণ পদ। উদাহরণ যদি বলি, বুদ্ধিমান ছেলে, চালাক মেয়ে, দুরন্ত শিশু। ছেলেটি দ্রুত দৌড়ায়, এই যে দ্রুত, এটা হচ্ছে বিশেষণ। মেয়েটি ভালো নাচে, এই যে ভালো, একটা গুণ, ভালো গুণ বোঝাচ্ছে। অতি সুন্দর ফুল, ফুলটা কীরকম? অতি সুন্দর। ভীষণ সুন্দর দৃশ্য, দৃশ্যটি কি? ভীষণ সুন্দর। 100 লোক, লোকটা কত? 100 সংখ্যায়। 1000টা দোকান, দোকান কয়টি? 1000টা। পয়লা মে, মানে পয়লা মে কত তারিখ? পয়লা, ঠিক আছে। পঞ্চম শ্রেণী, কোন শ্রেণী? না তো পঞ্চম শ্রেণী। 25শে বৈশাখ, কত তারিখ বোঝাচ্ছে? 25শে বৈশাখ, ঠিক আছে। অবস্থা, একটা সংখ্যা বোঝাচ্ছে। কলকাতায় বড্ড গরম আর দার্জিলিংয়ে বেজায় ঠান্ডা। তাহলে
এটা কি বোঝাচ্ছে? এটা একটা গুণ বোঝাচ্ছে যে কলকাতা একটা বড্ড গরম আর দার্জিলিংয়ে বেজায় ঠান্ডা। তাহলে এগুলি থাকলে সেটা হয়ে যাবে বিশেষণ পদ। তাহলে এই গেল আমাদের বিশেষণ পদের সংজ্ঞা। এখানে একটি ছড়া আছে, একটি আছে দুষ্টু মেয়ে, একটি ভারী শ্রান্ত, একটি মিঠে দক্ষিণ হাওয়া, আরেকটি দুর্দান্ত। আসল কথা দুটি তো নয়, একটি মেয়ে মোটে, হঠাৎ ভালো হঠাৎ সেটি দস্যি হয়ে ওঠে। কি বলছে দেখো, উপরের ছড়াটিতে আসলে একটি মেয়ে সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে? একটি মেয়ে সম্পর্কে বলা হয়েছে। সে দুষ্টু, শান্ত, মিঠে, দক্ষিণ হাওয়া, দুর্দান্ত, ভালো এবং দস্যি। এই শব্দগুলি দিয়ে মেয়েটির স্বভাব, গুণ, বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। অর্থাৎ সবগুলি শব্দ ব্যবহার করা হয়েছে একজন মেয়েকে ঘিরে। মেয়ে শব্দটি বিশেষ্য এবং দুষ্টু, শান্ত, দক্ষিণ, দুর্দান্ত, ভালো এবং দস্যি পদগুলি হলো বিশেষণ পদ। তাহলে বিশেষণ চেনার উপায়, আমরা বিশেষণ কিভাবে চিনব? বিশেষণ পদকে সহজে চিনতে গেলে বিশেষ্য বা ক্রিয়াপদকে এবং কখনো বা বিশেষণকে কেমন দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি বেরিয়ে আসে সেটি বিশেষণ পদ। যেমন উপরের ছড়াটিতে একটি আছে দুষ্টু মেয়ে, বাক্যে মেয়েটি কেমন এই প্রশ্ন করলে বেরিয়ে আসবে যে সে দুষ্টু। এই দুষ্টু শব্দটি এখানে বিশেষণ পদ। এই শব্দটি মেয়েটির স্বভাব জানাচ্ছে। তেমনি যদি বলা হয় ভীষণ সুন্দর, তাহলে ভীষণ হলো সুন্দর, বিশেষণের বিশেষণ। আবার যদি বলা হয় এত জোরে চেঁচাচ্ছে কেন, তাহলে জোরে হলো চেঁচাচ্ছে ক্রিয়ার বিশেষণ। তাহলে আমরা বিশেষণ চিনব কি করে? বিশেষণ চিনব আমরা সহজেই, যে না তো প্রশ্ন করে যে কেমন মেয়ে। এখানে যেমন একটা প্রশ্ন করলে যে একটি আছে দুষ্টু মেয়ে, বাক্যে মেয়েটি কেমন, এই প্রশ্ন করলে যেমন বেরিয়ে আসবে সে দুষ্টু। দুষ্টু শব্দটি এখানে বিশেষণ পদ। এই শব্দটি মেয়েটির স্বভাব জানাচ্ছে, তাই সেটি বিশেষণ পদ। তেমনি যদি বলা হয় ভীষণ সুন্দর, তাহলে ভীষণ হলো সুন্দর, বিশেষণের বিশেষণ। আবার যদি বলা হয় এত জোরে চেঁচাচ্ছে কেন, তাহলে জোরে হলো চেঁচাচ্ছে ক্রিয়ার বিশেষণ। এই হয়ে গেল আমাদের বিশেষণ চেনবার উপায়।